কাল শুরু বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ, কিছুক্ষণের মধ্যেই ট্রফি উন্মোচন। স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ, বললেন কোচ। নাহিদ রানাকে নিয়ে চিন্তায় সফররতরা। বিপিএল ফিক্সিংয়ে জড়িতদের নাম প্রকাশ করতে যাচ্ছে বিসিবি। কাঠগড়ায় 3 ফ্র্যাঞ্চাইজি, ফেঁসে যেতে পারেন একাধিক ক্রিকেটার। বিকেলে প্রেস ব্রিফিং। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখে হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পিএসজি। শিরোপার লড়াইয়ে বুদাপেস্টে প্যারিসিয়ানদের প্রতিপক্ষ আর্সেনাল। এবং নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ড গেল বাংলাদেশ দল। হ্যাট্রিক শিরোপায় চোখ ফুটবলারদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। বিসিবি নির্বাচনের জন্য মনোনীত কাউন্সিলরদের তালিকা পাঠাতে অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলোকে চিঠি দেবে ক্রিকেট বোর্ড। 16 মের মধ্যে ওই তালিকা বোর্ডের কাছে পাঠাতে হবে তাদের। অ্যাডহক কমিটির চতুর্থ সভা শেষে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। এদিকে 64 জেলায় কোচ নিয়োগে আবেদন যাচাই বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হচ্ছে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদ। বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নতুন অনেক কিছু করে প্রশংসা কুড়ানো তামিম ইকবাল একটা জায়গায় জন্ম দিয়েছেন প্রশ্ন, কেন যেন বোর্ড সভা নিয়ে কিছুটা লুকোচুরির প্রবণতা দেখা যাচ্ছে। গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েও সুযোগ রাখা হচ্ছে না মিটিংয়ের ফুটেজ সংগ্রহের। আবার সভা শেষে ব্রিফিংয়ের রীতিও বজায় রাখছে না বোর্ডের অ্যাডহক কমিটি। দায় সারাভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েই সারা হচ্ছে আনুষ্ঠানিকতা। গণমাধ্যমের মুখোমুখি হলে অন্যান্য নানা বিষয় উঠে আসতে পারত, কিন্তু সেগুলোর সুযোগই থাকছে না এমন প্রেস রিলিজ ফরম্যাটে। 2 দিনের ব্যবধানে আরও একটা বোর্ড সভা। সোমবারের সভায় নির্বাচনের প্রক্রিয়া শুরু করায় এদিন ব্রিফিং করলে নিশ্চয়ই সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন থাকতো অনেক। এদিনের অ্যাডহক কমিটির চতুর্থ সভাতেও মূল এজেন্ডা ছিল নির্বাচন। মিটিংয়ের পর পাঠানো প্রেস রিলিজে কাউন্সিলর নিয়ে আপডেট জানিয়েছে বোর্ড। বিসিবি নির্বাচনের 192 কাউন্সিলরের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থার তালিকা চূড়ান্ত করা হয়েছে এদিন। ওই অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলো থেকে মনোনীত কাউন্সিলরদের তালিকা চেয়ে চিঠি দেবে বিসিবি, যা বোর্ডের কাছে 16 মের মধ্যে জমা দিতে হবে তাদের। এদিকে 64 জেলায় কোচদের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচ নিয়োগে আবেদন যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদ বাড়ানোর অনুমোদনও দেওয়া হয়েছে। গেল 30 এপ্রিল তাদের মেয়াদ শেষ হয়েছে, নতুন করে 3 মাস মেয়াদ বাড়ানো হয়েছে তাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের ছেলে ক্রিকেটের হাতে খড়ি দিচ্ছেন অস্ট্রেলিয়ান জাতীয় দলের ক্রিকেটারদের। বলছি তাহমিদ ইসলামের কথা। স্যাম কনস্টাসের মেন্টর হিসেবে যিনি সাড়া ফেলেছেন গোটা ক্রিকেট দুনিয়ায়। শেন ওয়াটসনের সঙ্গে অস্ট্রেলিয়ায় ক্রিকেট একাডেমি চালাচ্ছেন তাহমিদ। এবার খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। আলুর মাঠ থেকে বক্সিং ডে টেস্টে ড্রেসিং রুম শেয়ার করছেন অস্ট্রেলিয়ানদের সাথে। আমার সঙ্গে যিনি আছেন তার অভিজ্ঞতা কিছুটা এমনই। কথা বলছিলাম তাহমিদ ইসলামকে নিয়ে সোশ্যাল মিডিয়ার বদৌলতে, যাকে আপনারা চিনেন। তাহমিদ, আপনাকে বাংলাদেশে ওয়েলকাম। একটা লং টাইম পরে আসলেন, ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন। অস্ট্রেলিয়াতে এই চাঁদপুরের ছেলেটা যাওয়ার শুরুর স্টোরিটা কি ছিল? So I moved to Australia with my family when I was about 9 or 10 years old. Started playing primary school cricket in Sydney, and then eventually moved into the under-16s programs, and then I went to England as a player coach. So to make a bit of extra living expenses, you start doing one-on-one coaching. I found a real passion and love for coaching. And then I was lucky enough to work with Sam Constas, obviously, in school cricket when he was 12 years old. And ইয়াং ক্রিকেটারদের মাঝখানে যে একটা আস্থার জায়গা, এটা আপনি কিভাবে বিল্ড আপ করেছেন? I think, look, a guy that really helped me is Shane Watson. He's mentored me, and how he connected to players. I think that's the biggest skill, I think, in coaching, is to try and make sure that you're connected to your players, where the players are able to communicate with you freely, and you can hopefully impart some of the knowledge that you've acquired over the years. So
Josh, he was playing in the PSL recently. I think he'll be in the ODI squad coming to Bangladesh. So we've had some conversations around playing spin and the conditions here, which has been really exciting for me to spend some time in Bangladesh. I feel like I'm a Bangladeshi at heart, and it's been amazing. কি অস্ট্রেলিয়ার কালচার যেটা বললেন যে 1-to-1 কোচিং, সেই কালচারটা কি একটা বড় প্রভাব রাখে? I saw Mominul went to Sydney. I saw him training with Chandika Hathurusingha on his batting, which was amazing. Abhishek Sharma does stuff with Yuvraj Singh. It's probably a financial issue for young cricketers. You're coming here again with some students in the later of this year. What's the plan? Yeah, I think to play a few trial games. I think it'll be most of the players. It'll be a massive culture shock. It's to try and play 4 or 5 trial games, just practice games with the academy at cricketers in Purvachal, and then do 4 or 5 training sessions in spin conducive conditions, so they can go back to Sydney having experienced the Bangladeshi surfaces. তাহমিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আলোচিত তাহমিদের সঙ্গে, জানাচ্ছিলেন তার নিজের লক্ষ্যের কথা এবং পরবর্তী নিজের এই কোচিং ক্যারিয়ার নিয়ে কি করতে চাবেন সেসব সম্পর্কে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। কাল শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। দু দলের প্রস্তুতি সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, বছরের প্রথম টেস্ট খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং শুরুতে যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে, এবং সেই টেস্টকে সামনে রেখে বাংলাদেশ সবশেষ যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি কিন্তু আজকে সকাল 10টা নাগাদ এই মিরপুরে শুরু করেছিল। এরপরে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক এসে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন যে দুজন ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে তানজিদ তামিম এবং অমিত হাসান। তাদেরকে নিয়েও দলের যে একটা বড় প্রত্যাশা সেই কথাও জানিয়েছে। যদিও বা যেমনটা ধারণা করা হচ্ছে এই পিচ হয়তো পেস বান্ধব একটা পিচ হবে, হয়তো পেসাররা কিছুটা সুবিধা পাবে। তবে পাকিস্তান আসলে এখন এই পিচ দেখতে পারেনি, তাদের অনুশীলন কিছুক্ষণ পরেই, তার আগে এখন একটু পরেই আসলে ট্রফি আনবেইল হবে, যেখানে আসলে দুই দলের অধিনায়ক অংশ নিয়ে এই সিরিজে যে ট্রফি রয়েছে, অর্থাৎ 2 ম্যাচ সিরিজে যে ট্রফি, সেই ট্রফি কিন্তু উন্মোচন করা হবে। এবং যতটুকু আপনারা জানেন যে সবশেষে এই দুই দল যখন এই টেস্টে দেখা হয়েছিল তাদের, তখন পাকিস্তানে কিন্তু পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করেছিল ঘরের মাঠে। সেই ধারাবাহিকতা ধরে রাখা একটা চ্যালেঞ্জ রয়েছে, সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের জায়গাটার উন্নতি করার যে একটা তাগাতা সেটাও কিন্তু রয়েছে। সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত এমনটাই বলেছেন, সবশেষ যে টেস্ট সার্কেল ছিল সেই চ্যাম্পিয়নশিপের সার্কেলে বাংলাদেশ 7 নম্বরে শেষ করেছিল। এবার সেখান থেকে আরেকটু উন্নতি করে যদি 4 কিংবা 3-এর মধ্যে শেষ করা যায়, তেমনটাই কিন্তু লক্ষ্য বাংলাদেশ দলের। এবং বাংলাদেশ দলের এই মুহূর্তে যেমনটা পেস অ্যাটাকটা রয়েছে এবং তার পাশাপাশি স্পিনাররাও ভালো করছেন, সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু আত্মবিশ্বাসী এই সিরিজ শুরুর আগে। তবে পাকিস্তানের এখনও প্রস্তুতি বাকি, তারা কিছুক্ষণ পরে এই হোম অফ ক্রিকেটে নিজেদের শেষবারের মতো সেই যে সেশনটা রয়েছে ট্রেনিং সেশন, সেই ট্রেনিং সেশনে ঝালিয়ে নেবেন এবং তারপরে আসলে তার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের লক্ষ্যের কথা জানাবেন। যদিও বা পাকিস্তান দলের জন্য এই টেস্টটা এই বছরের প্রথম একটা টেস্ট হতে চলেছে এবং দুই দলই আসলে খুব একটা ভালো অবস্থানে নেই। পাকিস্তান সবশেষ যে 3টি সিরিজ খেলেছে সেখানে কিন্তু কোনো জয়ের দেখা পায়নি। 3টি সিরিজের 2টি সিরিজই ড্র হয়েছে এবং একটি সিরিজ তারা হেরেছে। এবং সব মিলিয়ে পাকিস্তানের সামনে একটা চ্যালেঞ্জ, নিজেদের পয়েন্ট টেবিলে নিজেদের জায়গার উন্নতি করতে হলে বাংলাদেশের বিপক্ষে যে 2 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে সেই সিরিজে কিন্তু ভালো কিছু করতে হবে। সেই সাথে চ্যালেঞ্জ রয়েছে এই দলটার যে কোচিং স্টাফ সেখানেও, আসলে যেখানে ভারপ্রাপ্ত কোচ হয়ে এসেছেন সরফরাজ আহমেদ। সব মিলিয়ে একটা ভালো টেস্টের শুরু হতে যাচ্ছে এই মিরপুরের হোম অফ ক্রিকেটে। আমার কাছে মিরপুর থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর, সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। অ্যালিয়ান্স অ্যারেনায় ম্যাচ 1-1 গোলে ড্র হলেও 2 লেগ মিলিয়ে 6-5 ব্যবধানে এগিয়ে থাকায় শিরোপার মঞ্চে ফরাসি চ্যাম্পিয়নরা। প্যারিসে গোল বন্যায় ভেসে যাওয়া প্রথম লেগের পর অ্যালিয়ান্স অ্যারেনায় সবাই অপেক্ষায় ছিল হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের। তবে নিজেদের মাঠে সমর্থকদের হতাশই করল বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে পিছিয়ে পড়েও বারবার কামব্যাক করা বাভারিয়ানরা নিজেদের সামর্থ্যের ছিটে ফোটাও দেখাতে পারেনি পিএসজির সামনে, বরং খেলোয়াড়দের পজিশন পরিবর্তন করে একাদশ সাজানোর খেসারত দিতে হয়েছে ভিনসেন্ট কোম্পানিকে। ফিরতি লেগে নিজেদের মাঠে বায়ার্ন পিছিয়ে পড়ে মাত্র 3 মিনিটের মাথায় কাভিচা কাভার্টসখেলিয়ার পাসে ম্যানুয়েল নয়ারকে একা পেয়ে যান পিএসজির ওসমান ডেম্বেলে। সেখান থেকে কোনো ভুল করেননি ব্যালন ডি'র জয়ী এই ফুটবলার।
গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বায়ার্ন, তবে তাদের সব আক্রমণই রুখে দেয় পিএসজির ডিফেন্স লাইন। মাঝে রেফারির সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে অ্যালিয়াঞ্জ অ্যারেনা। নুনো মেন্ডেসের পর বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের ডি বক্সে হ্যান্ডবল করেন হুয়াও নেভেস। বায়ার্ন ফুটবলাররা পেনাল্টির আবেদন করলেও তা এড়িয়ে যান রেফারি। দেখেননি ভিএআরও। পিছিয়ে পড়েই বিরতিতে যায় বাভারিয়ানরা। এদিকে প্রথমার্ধে দুর্দান্ত কয়েকটি সেভ করে পিএসজিকে লিড দ্বিগুণ করা থেকে বঞ্চিত করেন ম্যানুয়েল নয়ার। রক্ষণ সামলে আক্রমণে উঠে বায়ার্ন মিউনিখ, তবুও পিএসজির ডিফেন্স ভাঙতে পারেনি বাভারিয়ানরা। ম্যাচের যোগ করার সময়ে হ্যারি কেন গোল পরিশোধ করলেও তা শুধু আক্ষেপ বাড়িয়েছে সমর্থকদের। এক গোলের ড্র করেও বুদাপেস্টের টিকিট কাটলো পিএসজি। 2 লেগ মিলিয়ে 5-6 গোলে এগিয়ে থাকায় শিরোপার মঞ্চে লুই এনরিকের পিএসজি। আগামী 30 মে যেখানে তাদের জন্য অপেক্ষা করছে আর্সেনাল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেই এনএসসির। ড্রেনেজ ব্যবস্থা না থাকে, বৃষ্টিতে জমে থাকে পানি, সমাধানের দায়সারা জবাব। কুমিল্লা স্টেডিয়ামে বছরের পর বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ সহ জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন হলেও মাঠের অবকাঠামো উন্নয়নে নেই জাতীয় ক্রীড়া পরিষদের কার্যকর উদ্যোগ। সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় পুরো মাঠ। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। সজোরে বল কিক মারছেন ফুটবলাররা, কিন্তু গতি হারিয়ে বল থেমে যাচ্ছে মাঠে জমে থাকা পানিতে। কোথাও কাদা, কোথাও জমে আছে বৃষ্টির পানি। প্রথম দেখায় মনে হতে পারে এটি গ্রামের কোনো ফুটবল মাঠ, অথচ এটি দেশের ঐতিহ্যবাহী কুমিল্লা স্টেডিয়াম। আর এই দৃশ্য ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের। মঙ্গলবার ফেডারেশন কাপের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান ও রহমতগঞ্জ। প্রথমার্ধের শেষের দিকে শুরু হয় ভারী বৃষ্টি। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতেই মাঠের বিভিন্ন স্থানে জমে যায় পানি। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। বছরের পর বছর ধরে একই সমস্যায় ভুগছে কুমিল্লা স্টেডিয়াম, কিন্তু আধুনিক ড্রেনেজ ব্যবস্থা কিংবা মাঠ সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। স্টেডিয়ামের ড্রেন অবস্থা ভালো, কিন্তু আউটসাইডের যে ড্রেনে পানি যে পড়বে ওই পানির পানি কিন্তু আপ হয়ে গেছে, সেই কারণে পানিটা স্লোভাবে গেছে। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু আসলে ডিএফের, কারণ খেলাটা ওদের, আমরা মাঠ ওদেরকে দিয়েছি, বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখানে আমাদের করণীয় কিছু নেই। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা দায় এড়ানোর চেষ্টা করলেও স্থানীয় ক্রীড়া সংগঠনের দাবি মাঠের অবকাঠামোগত উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের, অথচ দীর্ঘদিনেও কোনো টেকসই সংস্কার হয়নি। মাঠকে আবার আধুনিকায়ন করবার কোনো সুযোগ থাকে, সেখানটা জাতীয় ক্রীড়া পরিষদের সাথে আমাদের কথোপকথনটা থাকবে। অতিরিক্ত বৃষ্টি হলে তো সরানোর সুযোগ নাই, আর তারপরে আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ আমাদের সিজন আবার শুরু হবে। আমরা আমাদের যেটুকু পানি জমে যাতে ভবিষ্যতে না জমে সেইভাবে পদ্ধতি আমাদের জেলা প্রশাসক স্যার, আমাদের সভাপতি, তার সাথে কথা বলে ইনশাল্লাহ আরও আমরা ভালো করব। জাতীয় পর্যায়ে ম্যাচ আয়োজন করলেও অবকাঠামোগত মান নিশ্চিত করতে ব্যর্থ কুমিল্লা স্টেডিয়াম। বর্ষা এলে এই মাঠ পরিণত হয় জলাবদ্ধতায়। সমর্থকদের প্রশ্ন, জাতীয় ক্রীড়া পরিষদের নজর কবে পড়বে এই স্টেডিয়ামের দিকে? ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সাফের প্রস্তুতি স্বার্থে থাইল্যান্ড গেল বাংলাদেশ নারী ফুটবল দল। কন্ডিশনিং ক্যাম্পের সঙ্গে দেশটিতে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে আফ্রিদা খন্দকারের দল। নারী সাফে গেল 2 আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ। লাল সবুজ নারীদের সামনে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ, যা কিছুতেই হাতছাড়া করতে চায় না ঋতুপর্ণা মনিকারা। থাইল্যান্ডে 2 সপ্তাহের ট্রেনিং শেষে আগামী 21 মে সরাসরি ভারত যাবে বাংলাদেশ। 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার লড়াই। গ্রুপের অন্য দল স্বাগতিক ভারত। পেলে নতুন করে স্পোর্টসে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে যেতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা খেলোয়াড়দের সঙ্গে জাতীয় দলের তারকা মিডফিল্ডারকে পরিচয় করিয়ে দিতে চান তিনি। কমলাপুর বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম সহ দেশের জেলা স্টেডিয়ামগুলোকে স্বরূপে ফেরানোর উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রত্যেকটি জেলা লিগকে আমরা নতুনভাবে শুরু করতে চাই। আমরা আমাদের যে শেরেবাংলা কাপ আমরা যখন খেলেছি, সেই সোহরাওয়ার্দী কাপ, আমরা সেই খেলাগুলোকে আমরা নতুনভাবে ইন্ট্রোডিউস করতে চাই আমাদের এই প্রজন্মের সাথে। সো আমরা আশা করি যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশ থেকে আসছে, তাদের ভিড়ে আমাদের দেশীয় ফুটবলারদের হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা যে চিন্তাধারা নিয়ে কাজ করছি, যেভাবে আমরা প্ল্যাটফর্মগুলো ওপেন করছি সবার জন্য, সো দ্যাট এখানে আমাদের সকল খেলোয়াড়দেরই অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।
আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শেষ ম্যাচে সিটি ক্লাবের কাছে 2-0 গোলে হেরেও চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম সিটি এফসি। কমলাপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি এফসির হাতে শিরোপা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। চ্যাম্পিয়ন ও রানার্স আপ 2 দল উঠবে বাংলাদেশ ফুটবল লিগে এবং শেষের 2 দল নেমে যাবে ঢাকা প্রথম বিভাগ লিগে। ঘরোয়া লিগে শীর্ষ পর্যায়ে ওঠায় আগামী মৌসুমে শক্তিশালী দল গড়তে চান চট্টগ্রাম সিটি এফসির উপদেষ্টা ইসরাফিল খসরু। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।